সংখ্যা নিকেতন 18 বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাত জারিন খান। দর্শক, আজ আমরা শিল্পের অগ্রগতিতে সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে কথা বলবো। আমরা সরকারি প্রতিষ্ঠানের দুজন বিশেষ ব্যক্তিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ মুস্তাক হাসান, এনডিসি চেয়ারম্যান, বিসিক। আমরা পেয়েছি বিশিষ্ট ব্যক্তি মোহাম্মদ আমিনুল ইসলাম, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডা। এছাড়া আমাদের সাথে রয়েছে শামীম আহমেদ, সাবেক সভাপতি, বাংলাদেশ প্লাস্টিক প্রস্তুত ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা শুরুতে একটু মোহাম্মদ মুস্তাক হাসান, এনডিসি চেয়ারম্যান, বিসিক, আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। কারণ শিল্পের অগ্রগতিতে আমরা দেখি যে সরকারি প্রতিষ্ঠানগুলো সবসময় সহায়ক ভূমিকা পালন করে, কিন্তু বিসিক নিয়ে মানুষের মনে সবসময় আমরা দেখি যে একটা প্রশ্ন আছে, এবং ব্যবসায়ীদের যে পরিমাণ অগ্রগতি দেওয়ার জন্য এই বিসিককে প্রতিষ্ঠিত করা হয়েছে, কিন্তু বিসিক সেভাবে কাজ করছে না কেন? এর পিছনে কারণ কি? বিসিক আপনারা জানেন যে 1957 সালে বিসিকের জন্ম পাকিস্তান আমলে। তখন এটা পূর্ব পাকিস্তান ক্ষুদ্র কুটির শিল্প নামে ছিল। তখন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দিতেন ইস্ট পাকিস্তানের শিল্প এবং বাণিজ্য মন্ত্রী ছিলেন, তার আমলে এটা গঠন করা হয়ে থাকে। তারপরে বাংলাদেশ হওয়ার পরে এটা বিসিক নামকরণ আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি দিয়ে থাকেন। এবং এটা 1990 সাল পর্যন্ত এটার গতি কিন্তু ভালো ছিল। আপনারা জানেন যে এ পর্যন্ত বিসিকের 76টা শিল্পনগরী আমাদের চলমান আছে, এবং এই শিল্পনগরীগুলিতে আমাদের অনেক নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। এবং এই শিল্পনগরীতে এ যাবৎকালে যত সফল ব্যবসায়ী বাংলাদেশে আছে এখন পর্যন্ত, এদের বেশিরভাগই বিসিকের জন্ম। যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, তাদের জন্ম কিন্তু প্রথম পাবনা বিসিকে। বিআরবি ক্যাবেজ কুষ্টিয়াতে। এখন আপনার প্রাণ আরএফএল নিয়ে আমরা গর্ব করি, এবং আরএফএলের জন্ম হলো আমাদের রংপুর বিসিকে। এবং আমরা হেমকো ব্যাটারি নামে একটা ব্যাটারির কথা আপনি শুনে থাকবেন, এবং সেটাও আমাদের খুলনা বিসিকে। এই ধরনের বড় বড় সকল ব্যবসায়ের জন্ম বিসিকে। এবং বিসিক থেকে তারপরে তারা তাদের ব্যবসা এত বেড়ে যায়, তাদের শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা এত বেড়ে যায় যে বিসিক তাদেরকে আর অ্যাকোমোডেট করতে পারে না। তারা পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় নিজস্ব ব্যবস্থাপনা তারা তাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে। ইন্টারেস্টিং হলো যে আমাদের এই 62 বছর বয়সে কেবলমাত্র 1999 একর জমিতে আমরা শিল্পনগরী করতে পেরেছি। এটা আসলে দরকার ছিল কমপক্ষে 1 লক্ষ একর জমিতে শিল্পনগরী। এটা আমি বিসিকের দায় এড়াবো না। বিসিক একদিকে যেমন সফল, অসংখ্য এন্টারপ্রেনিউর এখানে সৃষ্টি হচ্ছে, পাশাপাশি যে গতিতে আগানো দরকার ছিল সেই গতিতে কিন্তু বিসিক আগাইতে পারে নাই। তারপরে ধরেন আরও একটা বিষয় আছে যে এই আপনি এর আগে ইনফর্মালি সব জায়গায় আমি বলে থাকি বিভিন্ন প্রোগ্রামে যখন যাই, যে বিসিকের পরিচালনার দায়িত্বে যারা ছিলেন এ যাবৎকালে, এবং 1990 সাল পর্যন্ত বেশ দক্ষ লোকজন ছিলেন, কিন্তু 90-এর পরে বিভিন্ন প্রকল্পের লোকগুলি এখানে বিসিকে অবজর্ভ হয়ে আসে। এবং তারপরে আমরা যারা দায়িত্বে ছিলাম তারা আসলে ব্যবসায়ীদের যে ডিমান্ড, চাহিদা, সেই চাহিদা মাফিক কিন্তু আমরা কাজ করতে পারি নাই। তাদের একজন আমরা তো নতুন অনেক উদ্যোক্তা সৃষ্টি করে থাকি। আমাদের 64টা জেলাতে ট্রেনিং সেন্টার আছে। আমাদের স্কিটি একটা বড় ন্যাশনাল ট্রেনিং সেন্টার আছে, এখানে প্রচুর উদ্যোক্তা সৃষ্টি হয়। কিন্তু উদ্যোক্তা সৃষ্টি হলে কি হবে, উদ্যোক্তারা যে প্রথমে ব্যবসা শুরু করার জন্য যে শিল্প প্লট, সেটা কিন্তু বিসিক দিতে পারে নাই। একজন নতুন উদ্যোক্তা তার পক্ষে জমি কিনে বিদ্যুৎ কানেকশন দিয়ে, গ্যাস কানেকশন দিয়ে, রাস্তাঘাট করে ব্যবসা শুরু করা খুব কঠিন। বিসিকের দায়িত্ব ছিল যে সে বিসিক শিল্পনগরী করবে, সেখানে আপনার শিল্প প্লটটা রেডি থাকবে, অর্থাৎ সেখানে রাস্তাঘাট, ইউটিলিটি সার্ভিস, গ্যাস, বিদ্যুৎ, মানে সব সুবিধা থাকবে। সে শুধু জাস্ট ঘর করেই ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করবে। এটা আমরা কিন্তু সেটা করতে পারি নাই, এবং করতে পারি নাই বলেই কিন্তু আমরা ব্যবসায়ীদের যে তাদের চাহিদা, সেটা কিন্তু চাহিদা মতো আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই। সেই প্রেক্ষাপটে আমাদের দীর্ঘদিন বিসিকের যে স্থবিরতা ছিল, সেই স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য সরকার সম্প্রতি আমাকে নিয়োগ দিয়েছেন। আমি 1 মাস হলো এখানে যোগদান করেছি, এবং আমি প্রথমে যোগদান করে আমি কিছু পরিবর্তন এনেছি। এবং আপনারা জানেন যে এখানে প্রচুর ইঞ্জিনিয়ারিং কাজ হয়। একটা শিল্প এলাকা তৈরি করতে হলে সেখানে মাটি ভরাট থেকে শুরু করে রাস্তাঘাট, আপনার ইলেকট্রিসিটি, গ্যাস, বিদ্যুৎ, এই পানি, এই সবগুলি কাজ আমাদের এখানে করে থাকে। অথচ কোনো ভালো একজন ইঞ্জিনিয়ার পরিচালক ছিল না। আমি সম্প্রতি একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসছি,
সে ডেপুটি সেক্রেটারি, সে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার ছিল, অনেক অভিজ্ঞ লোক। সে আসার পরে কিন্তু আমাদের প্রকল্পের গতি অনেক বেড়েছে। প্রতি বছর আমরা ডেভেলপমেন্টের টাকা রিভাইজ বাজেটে ফেরত দেই। এইবার প্রথম শিল্প মন্ত্রণালয়ের ইতিহাসে আমরা রিভাইজ বাজেটের টাকা প্রায় দ্বিগুণ করেছি এবং আমরা কমিটমেন্ট করেছি যে জুনের ভিতরে আমরা টাকা খরচ করব এবং আরও টাকা দিলে সেটাও খরচ করার আমাদের ক্যাপাসিটি আছে। আমরা এই ব্যবসায়ীদের চাহিদার প্রেক্ষিতে আমরা একটা মেগা পরিকল্পনা গ্রহণ করেছি। 62 বছর বয়সে যেখানে মাত্র 2000-এর কম একর জমি বিসিক শিল্পনগরী, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 10 বছরে 10,000 একর জমিতে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করব, বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা গঠন করব। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং 10,000 একর জমিতে যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে পারি তাহলে সেখানে দেখবেন যে আমাদের প্রায় 50 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এই পরিকল্পনা সম্পর্কে আরেকটু আমার জানতে হবে, তার আগে একটু আমি বিডার কাছ থেকে একটু শুনি যে যেভাবে আসলে বিসিক প্রতিষ্ঠিত হয়েছে সেখানে উনি বললেন যে 1 মাস হলো দায়িত্ব পালন করছেন, তা আপনি তো দীর্ঘ সময় দায়িত্ব পালন করছেন এবং যেটি আসলে বলা হয় যে বাংলাদেশের অর্থনীতিকে বেগবান করার জন্য এফডিআই বা ফরেন ইনভেস্টমেন্ট ফান্ড নিয়ে আসতে আসলে বিডা কাজ করছে। আসলে কি বিডা কাজ করতে পারছে সফলভাবে? আপনি যদি একটু দর্শকদেরকে বলতেন যে কি কাজ করছেন এবং কতটুকু সেই কাজের অগ্রগতি। বিডার জন্ম কিন্তু 2 বছরের একটু বেশি সময়, খুব লম্বা সময় না। অবশ্যই এর আগে বিওআই ছিল, বোর্ড অফ ইনভেস্টমেন্ট ছিল, তারপরে প্রাইভেটাইজেশন কমিশন ছিল, সেই প্রতিষ্ঠানগুলো আপনার অতীত এটার সঙ্গে জড়িয়ে আছে। তো বিডার সৃষ্টি হয়েছে আসলে একটা ভিন্ন প্রেক্ষিতে, যে বাংলাদেশের যে উন্নয়নের যে নতুন গতিধারা এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এসছে, গত 10 বছরে যে আমরা যে উন্নয়নের একটা ভিন্ন একটা ট্রেজেক্টরিতে গেছি, সামনের দিনগুলোতে যে ভিশন 2021 এবং ভিশন 2041 এগুলো সামনে রেখেই কিন্তু এই বিডার জন্ম হয়েছে। তার মানে হচ্ছে যে এত বড় যে কর্মযোগ্য সামনে আছে, এটাকে আপনার বাস্তবে রূপ দিতে হলে আপনার প্রচুর ইনভেস্টমেন্ট দরকার। সেটাই জানতে চাই দর্শক যে কি করেছেন, কি করতে চাচ্ছেন। এই ইনভেস্টমেন্ট ইয়েটার জন্য আপনি জানেন যে ইনভেস্টরদের বেশ কিছু সেবা প্রয়োজন হয়। এই সেবাগুলো যাতে এক ছাদের নিচে পাওয়া যায়, সেই জন্য আমরা যেটা ইন্ট্রোডিউস করেছি সেটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। ইতিমধ্যেই আমরা এটি ইন্ট্রোডিউস করেছি, তাতে 15টা সার্ভিস আছে। পর্যায়ক্রমে আমরা বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠানের সকল সার্ভিসকে এই ওয়ান স্টপ সার্ভিসের আওতায় নিয়ে আসার চেষ্টা করব। সফল হয়েছি বলতে হবে, কারণ হলো প্রতিষ্ঠান বলতে কোন কোন প্রতিষ্ঠান? মনে করেন আপনার বিদ্যুৎ যদি আপনার হয় তাহলে আপনি আমার এই ওয়ান স্টপের মাধ্যমে আপনি বিদ্যুতের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার সেটা কি শুধু দেশীয় উদ্যোক্তা নাকি বিদেশি সকল উদ্যোক্তার জন্য? কেননা এটা সম্পূর্ণ একটা কম্পিউটার বেজ একটা প্ল্যাটফর্ম, যাতে করে কোনো ব্যক্তির কাছে আপনার যেতে না হয়। সেখানে কি বিসিক এবং বেজা তাদেরকে নিয়ে আপনারা কাজ করছেন? বিসিক এবং বেজার আপনার আলাদা প্ল্যাটফর্ম আছে। মনে রাখতে হবে বেজা বা যে সময় বিসিক, এটা হলো স্থানিক বা লোকেশনাল এই আপনার ইনভেস্টমেন্ট প্রমোট করে। আর বিডা সারা বাংলাদেশের জোনের বাইরে, বিসিকের বাইরে সর্বত্র। এমনকি বিসিকে যে সমস্ত সুযোগ সুবিধা নাই, মনে করেন বিসিকে একটা ইন্ডাস্ট্রি করা হয়েছে, সেখানে আপনার বিদেশি লোক আনার প্রয়োজন হয়, তারা যখন আমার কাছে পারমিশন চায়, আমি বিসিকে হলেও এই পারমিশনটা আমি দিয়ে থাকি। কিন্তু ইউনিটি হয়ে কাজ করলে তো অনেক কাজের গতি আসে, অনেক কাজ দেখা যায় যে বিডার একার পক্ষে করা সম্ভব না, সেটি কি আসলে আপনারা সহায়তা নেন? না, এত ইয়ে নাই। ব্যাপারটা হচ্ছে যে আমরা যতগুলো ইনভেস্টমেন্ট প্রমোটিং এজেন্সি আছি সব একসঙ্গে কাজ করি। বেজা, ব্যবসা, বিডা, হাইটেক পার্ক অথরিটি, উই অল ওয়ার্ক টুগেদার। তবে একটা কথা মনে রাখতে হবে যে প্রত্যেকের কিন্তু ওই যেটা বলছে কোনো রকম ওভারল্যাপিং নেই। যেখানে শুধুমাত্র এক্সপোর্টার সেটা নিয়ে কাজ করছে ব্যবসা, আর যেখানে দেশের ভিতরের এবং বাইরের দুটি হচ্ছে সেটা কাজ করছে ইকোনমিক জোন। হাইটেক পার্ক করছে টেকনোলজি বিষয়ে, আর বিডা কাজ করছে এর বাইরে সারা বাংলাদেশের সর্বত্র আপনার ইনভেস্টমেন্ট প্রমোশন। আমার টেলিভিশনের সামনে যে ব্যবসায়ীরা বসে আছেন, তারা যদি বিডা থেকে কোনো হেল্প নিতে চায়, তারা কি কি হেল্প পাবে? তারা এখন ব্যাপারটা হচ্ছে যে ব্যবসায়ী তাকে ইয়ে করতে হবে, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ বিজনেস, যে ধরনের ব্যবসার সুযোগ প্রয়োজন হয় সেগুলো আমার কাছে আসতে পারে। কিছু কিছু বিষয় আছে। ব্যবসায়ী দেখা যায় যে ট্রেড লাইসেন্স আপডেট করতে গেলেই তার সেখানে লাইসেন্স নিয়ে ঝামেলায় পড়তে হচ্ছে। সে হয়তো কোনো ইয়ারসির আপডেট করতে যাবে, রিনিউ করতে যাবে, সেটিও সে করতে পারছে না। সে বিসিকে ল্যান্ড নিতে যাবে, সেটি নিতে গেলে তার ঝামেলা হচ্ছে। ইলেকট্রিসিটির পারমিশন দরকার, সেখানে সেটি ইলেকট্রিসিটির পারমিশন নিতে পারছে না। গ্যাস দরকার, গ্যাসের পারমিশন নিতে তার ঝামেলা হচ্ছে। এর কারণে কিন্তু ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা হচ্ছিল, কিন্তু সেটি তো আসলে সফল হতে কতটুকু পেরেছে? এটা হলো যে আপনি যেগুলো বলেছেন এগুলো কিন্তু বাংলাদেশে অতীতে এরকম অবস্থাই ছিল। প্রচুর পরিবর্তন হয়েছে, আপনি মাঠে গেলে বুঝতে পারবেন।
কিছুদিন আগ পর্যন্ত রিপোর্ট ছিল যে আপনার কয়েক মাস 7, 8, 9, 10 মাস লেগে যাচ্ছে আপনার একটা বিদ্যুৎ কানেকশন পেতে, আর সেই বিদ্যুৎ কানেকশন এখন 4 সপ্তাহ ম্যাক্সিমাম, আপনি 3 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে পেয়েছে, এই ধরনের ইয়েও আছে। আর আপনি শুনেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। জি, আমি একটু শুনবো আপনার কাছ থেকে যে ভবিষ্যতে কি কি কাজ করছেন। আপনি একজন ব্যবসায়ী এবং আপনি কাজ করেন প্লাস্টিক নিয়ে। তো কেমিক্যাল ইন্ডাস্ট্রি রিসেন্টলি যে পুরান ঢাকায় ঘটে যাওয়া ঘটনা, সেখানে আমরা দেখছিলাম ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করার কথা বলা হচ্ছে এবং তারা যাতে তাদের ব্যবসা অন্য জায়গায় স্থানান্তর করে সেটির জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। তো ব্যবসায়ীরা কিন্তু সরতে চাচ্ছে না এবং তারা বলছে যে তাদের জায়গার অভাব এবং সঠিক জায়গায় তারা জায়গা পাচ্ছে না দেখে ব্যবসা করতে পারছে না। তো বিসিক বিডা তারা বলছেন যে তারা তাদের সর্বোচ্চ সহায়তা দিচ্ছে এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যারাই আছে তারা সহযোগিতা পাচ্ছে। আপনারা কি ব্যবসায়ীরা সন্তুষ্ট এই সহযোগিতায়? ফার্স্ট অফ অল গ্রিটিংস টু দেম ফর দেয়ার হোয়াট দে আর ডুইং অ্যান্ড হোয়াট দে এক্সপেক্টেড টু ডু। আমি আশা করি যে ওনারা যে পরিকল্পনা করেছেন এবং এটাতে সাকসেসফুল হন, কিন্তু প্রাইভেট সেক্টর আসলে খুব একটা সন্তুষ্ট না যে কাজগুলোতে এখন বিডা অথবা বিসিক যেভাবে এগুচ্ছে। আমরা চাই আরও ফাস্টার ওয়ার্ক, আমরা চাই আরও যেন মানে প্ল্যানিংটা যেন আরও প্রপার হয় যাতে কাজগুলো আমরা করতে পারি। তো সেই জন্য আমি বললেন যে তারা লং টার্ম প্ল্যানিং করছেন, ভিশন প্ল্যানিং তো আমরা শুনছি যেটা মাসখানেক লাগতো সেটা কয়েক মিনিট লাগে এখন। না, বিদ্যুতের প্রবলেম সলভ হয়েছে। হ্যাঁ, কোন ক্ষেত্রে যদি আপনি সুনির্দিষ্টভাবে বলেন যে এই ক্ষেত্রে আমি বলি আপনার ইমপ্রুভমেন্ট দরকার, আমরা ডেফিনেটলি করব এটা। যে মনে করেন আপনার রেজিস্ট্রেশন পেতে আগে মাস লেগে যেত, এখন সেটা কয়েক মিনিটের মধ্যে হচ্ছে। আমরা কিন্তু 176 ইন ইজ অফ ডুইং বিজনেস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ। সো অতএব আমাদের মনে হয় এগোতে হবে। হোয়াট আই বিলিভ, এবং এই ইজ অফ ডুইং বিজনেস নিয়ে আপনি জাস্ট একটু ইনফরমেশনের জন্য বলি, ইজ অফ ডুইং বিজনেস নিয়ে বিডার জন্মলগ্ন থেকে বিডা কাজ শুরু করেছে। জন্ম হয়েছে সেপ্টেম্বরে, নভেম্বর থেকে কিন্তু কাজ শুরু করেছে। আর এটা যেহেতু সংস্কার কার্যক্রমের ফল পেতে ইন্ডিয়াতেই 30 বছর লেগেছে। কাজেই আমরা মানে এটা তো সরকার বা আমরা প্রতিষ্ঠানগুলো আমরা ম্যাজিশিয়ান না, উই আর সিভিল সার্ভেন্ট, এবং সংস্কারটা নিয়ে আসছি ওইভাবে। এবং সেই জন্যই আমি মনে করি এই বছর থেকে আমরা বড় ধরনের ইজ অফ ডুইং বিজনেসে ইমপ্রুভমেন্টগুলো দেখতে পাবো। আর মনে রাখতে হবে যে ইজ অফ ডুইং বিজনেসের যে রিফর্মস, এগুলো সবই হয় সরকারি প্রতিষ্ঠানে, মন্ত্রণালয় এবং তার এজেন্সিতে। ওই প্রতিষ্ঠানগুলোতে যত দ্রুততার সঙ্গে, ক্ষিপ্রতার সঙ্গে, দক্ষতার সঙ্গে এই রিফর্মসগুলো হবে, সংস্কারগুলো হবে, ততই আপনার ইনভেস্টররা বেটার সার্ভিস পাবে এবং আমাদেরও র্যাঙ্কিং উন্নত হবে। এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাচ্ছি। আমরা আশাবাদী যে আপনি এটা দ্রুততার সাথে করেন। আমরা চাই যে ইন্ডিয়া 30 বছর লেগেছে, আমাদের জন্য 30 বছর না লাগে। যেহেতু আপনার অপরচুনিটি হয়েছে আজকে দুজনকে একসাথে পাওয়ার, আপনি কি আজকে টেলিভিশনের সামনে সরকারি অনেক সংস্থা থেকেও তারা আজকের অনুষ্ঠান দেখছেন, আপনি কি আবেদন করবেন যে কোন জায়গায় আরেকটু বেশি নজর দিলে এই শিল্পায়নের অগ্রগতি আরো বেশি বাড়বে এবং আপনারা যারা শিল্প উদ্যোক্তা আছেন তারা খুব সহযোগিতা পাবেন? শিল্প স্থাপন করতে গেলে অনেকগুলা পারমিশন, অনেকগুলা স্টেজেস আছে। বিদ্যুতের, উনি যেটা বলছেন বিদ্যুতের প্রবলেম আমাদের মোটামুটি সলভ আমরা পেয়ে যাই, কিন্তু পরিবেশের প্রবলেম আছে, পরিবেশে পারমিশন লাগে, আর অনেক কিছু লাগে। আমি ইনস্ট্যান্টে তো আপনাকে সব কথা বলতে পারবো না, বাট আমি চাই পরিবেশের পারমিশন লাগে, পরিবেশের পারমিশন থাকা উচিত। অবশ্যই এই 55,000 বর্গ মাইলের এই একটা পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং দেশ, হ্যাঁ, যত দ্রুততার সঙ্গে আপনি গাড়ি চালাবেন তত রিস্ক আপনার বেড়ে যায়। আই ডোন্ট সে যে লাগবে না, পরিবেশের পারমিশন লাগবে না আমি সেটা বলছি না। আমি বলছি পরিবেশের পারমিশনটা আপনি যত দ্রুততার সাথে পান, আপনি ওয়ান স্টপ সার্ভিস করে আপনি আপনাকে ইলেকট্রিসিটি দিবেন, আপনি আমাকে পরিবেশের পারমিশন দিবেন, তো মানে আপনি বলতে যাচ্ছেন যে ব্যবসায়ীরা সবই নিবে কিন্তু সেটি হ্যাসেল ফ্রি ভাবে। অবশ্যই হ্যাসেল ফ্রি এবং দ্রুততার সাথে। টাইম ইজ দ্য কনসার্ন, তাই না? এই ব্যাপারে দ্বিমত নাই আমার। জি, টাইম ইজ কনসার্ন। আমরা ইজ অফ ডুইং বিজনেসে 3টি বিষয়ে কাজ করছি। এক, যে কত কম খরচে আমরা একটা ইনভেস্টরদের সেবা দিতে পারি। 2 হলো কত কম সময় দিতে পারি। 3 হলো কত কম ধাপ ব্যবহার করে, যেখানে আপনার 16টা ধাপ ছিল একটা কনস্ট্রাকশন পারমিটের জন্য, সেই 16টা ধাপকে কমিয়ে আপনার পূর্তমন্ত্রী মহোদয় 4টা ধাপে নিয়ে আসছেন, 12টা ধাপ অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। এরকমভাবে বিভিন্ন ক্ষেত্রে রিফর্মস হচ্ছে। এখন বাস্তবে যখন এগুলো প্রয়োগ হবে, ইতিমধ্যে শুরু হয়েছে, হয়তো 2-1 মাস সময় লাগতে পারে, আপনি দেখবেন যে এই আপনার 16টা ধাপ থেকে আপনি 4টা ধাপে চলে আসছে। তার মানে বড় ধরনের পরিবর্তন। আমরা এটা নিয়ে যতই আলোচনা করব, কথা বলবো, আমার মনে হয় কার্যক্রম আমাদের আরো। আমি আপনার ওই প্রশ্নতে আসি, আপনি যে প্রশ্ন আমাকে করেছিলেন যে পুরান ঢাকা থেকে সরানোর ব্যাপারে,
পুরান ঢাকাতে স্বর্ণের ব্যাপারে আমরা গত 7-8 বছর ধরেই বিসিকের সাথে কাজ করছি এবং একটা প্লাস্টিক স্টেট করার জন্য, কিন্তু সেটা একনেকে অ্যাপ্রুভ হয়েছে বোধহয় বছর 2 আগে, কিন্তু সেটা এখন বোধহয় বাস্তবায়নের পক্ষে, এখনো সেটা মানে ল্যান্ড একুইজিশন হয় নাই, এই পর্যায়ে আমরা আছি। এবং এগুলোর ব্যাপারে আপনাকে বলি যে সরকারি কার্যক্রম, সারা জীবন আমি সরকারে ছিলাম, এই সরকারের সময় গত 10 বছরে 3000 মেগাওয়াটের বিদ্যুৎ 20,000 মেগাওয়াট ছেড়ে গেছে। তার মানে হচ্ছে যে নিয়ম কানুনে একবারে বড় ধরনের পরিবর্তন ছাড়াও বড় ধরনের কাজ করা সম্ভব। এখন কথা হচ্ছে যে উদ্যোগ এবং ইনিশিয়েটিভ এগুলো আমাদের নিয়ে আসতে হবে এবং এটাকে বাস্তবে। সেটি তো বলছিলেন যে বিসিক চেয়ারম্যান আপনি কেন আসলে ওনারা পাইনি, আপনি তো মাত্র 1 মাস হলো জয়েন করেছেন, আমরা জানি যে আপনি কিছু নতুন চমক নিয়ে আসছেন যে কিভাবে এটাকে ঢেলে সাজানো যায়। জি, আমি আমার পরিকল্পনা যাওয়ার আগে যেহেতু কেমিক্যাল পল্লী নিয়ে কথা আসছে বিষয়ে বলি। কেমিক্যাল পল্লী আমি এখানে জয়েন করার পরে শুনেছি 12 সাল থেকে কাজ চলছে, কিন্তু আমরা অনেকগুলি জায়গা বিসিকের পক্ষ থেকে দেখানো হয়েছিল বিসিক শিল্প আপনাদের প্লাস্টিক অ্যাসোসিয়েশনকে, তারা অনেক জায়গা সেই জায়গাগুলি তারা পছন্দ করে নাই, এই একটা বিষয় ছিল। আরেকটা বিষয় ছিল যে আমরা যখন প্রজেক্ট নিলাম এবং এটা যখন একনেক হলো, এটা হলো 50 একর জমিতে আর কি। তারপরে এই প্রজেক্টের পরে আমরা ওই কেমিক্যাল অ্যাসোসিয়েশন এবং প্লাস্টিক অ্যাসোসিয়েশনকে আমরা কয়েকবার বসেছি, তাদের ডিমান্ড হলো যে আমাদেরকে কমপক্ষে 500 একর জমি দিতে হবে। তা 500 একর জমি ঢাকার কাছাকাছি পাওয়া খুব কঠিন, যার জন্য আমরা এখন অনেক খোঁজাখুঁজির পরে 310 একর জমি পেয়েছি এবং এটা পিএসএ হয়ে গেছে এবং খুব শীঘ্রই একনেকে হবে। আমার চ্যালেঞ্জ হলো বিসিকে যাবৎকালে অনেক প্রকল্পই 5 বছরে কোনো প্রকল্প বিশ্বাস করতে পারি নাই। যেমন ধরেন এপিআই একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস প্রজেক্ট, এটা কিন্তু 2000 সালে শুরু হয়েছে, 19 সাল, এখন প্রায় 18-19 বছর লাগলো। এই ধরনের সময় কিন্তু 10 বছর 12 বছর 15 বছর সব সময় লাগে। আমার এটাও একটা চ্যালেঞ্জ যে আমি সকল প্রকল্প শিডিউল টাইম কখনোই ক্রস করবো না, এটার চেয়ে আগে আমি শেষ করব। আমি সারাক্ষণ মাঠে ঘাটে থাকা মানুষ, মাঠে ঘাটে এখনও আছি। আর আমি যেটা মহাপরিকল্পনার কথা বলছিলাম যে আসলে আমাদের ব্যবসায়ীদের ডিজায়ার মতো আমরা অনেক সেবা দিতে পারছি না। এক নম্বর হলো শিল্প প্লট, আমরা সেটা মাথায় রেখে যে কথা বলছিলাম যে গত 62 বছরে বিসিকের যেখানে 2000 একর জমিতে তাদের শিল্প প্লট, এইটা আমরা আগামী 10 বছরে 10,000 একর অর্থাৎ 5 গুণ আমরা বৃদ্ধি করব। 5 গুণ যদি বৃদ্ধি করবো, কোথায় বৃদ্ধি করব? বৃদ্ধি করবো যেখানে বিজনেস হাব। এই সিদ্ধান্তটা যদি আমরা, এটা কি আপনার মেগা প্রকল্পের মধ্যে রয়েছে? আমার মেগা প্ল্যানের মধ্যে এটা আছে। এই কর্মসূচি যদি আমরা 90-এর দশকে নিতে পারতাম, তাহলে আজকে পরিবেশের এত বিপর্যয় হতো না। আপনি ঢাকা থেকে যদি ময়মনসিংহ যান, গাজীপুর পর থেকে ত্রিশাল পর্যন্ত, দুই পাশে 3-4 কিলোমিটার ভিতর পর্যন্ত ইন্ডাস্ট্রি, হাজার হাজার ইন্ডাস্ট্রি, এবং তারা প্রত্যেকটা নদীর পানি কালা কুচকুচ হয়ে গেছে, এমনভাবে পরিবেশ দূষণ করছে। অথচ এই রোডে যদি আমি 5000 একর জমিতে যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে পারতাম এবং সেখানে যদি আমাদের গার্মেন্টস ব্যবসায়ীদেরকে আমরা আনতে পারতাম, তাহলে আজকে কিন্তু এই পলিউশন হতো না। আমরা দেখেন প্ল্যান্ট চামড়া শিল্প নগরী করেছি সাভারে, সেখানে কিন্তু আমাদের এখন পলিউশন ফ্রি পানি আমাদের নেচারে যাচ্ছে। এখনও একটা ইউনিটের কাজ বাকি আছে, সেটা অনেকদিন ধরে টানা হেঁচড়া চলছিল চাইনিজ কোম্পানির সাথে। আমি এসে তাদের সাথে বসে সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের যেসব দাবি দেওয়া ছিল এগুলো আমরা কিছু এগ্রি করেছি, আমাদের কাছে তারা কিছু এগ্রি করেছে। এখন আমাদের জোনের ভিতরে এটা কমপ্লিট কাজ শেষ হয়ে যাবে, তারপর আমরা সেকেন্ড ফেজে যাব, অন্য কাজে যাব। তো এই জন্য আমি যেটা বলছিলাম যে এই ঢাকা ময়মনসিংহ রুটে যদি 5000 একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হতো, গার্মেন্ট যদি এখানে যদি আনা যেত, তাহলে আজকে কিন্তু পরিবেশের আমি আরেকটা কথা বলি, সেটা হলো যে আমি এখন বিজনেস হাব যেখানে, যেমন আমার মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু একটা অনুশাসন আছে, পদ্মা নদীর দুই পারে 2টা বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গাপুরে আদলে করা। আমি জমি খোঁজা শুরু করেছি, জমি পেয়ে গেছে 2 পারে। এখন আমি ডিসিদের সাথে আমি চিঠি লিখেছি, তাদের কাছ থেকে আমরা জমির তথ্যটা পেয়ে গেলে আমি আবার প্রজেক্টে যাব, শুরু হবে। একইভাবে আপনার এই যে ঢাকা চিটাগাং হাইওয়ে মিরসরাই এই রুটেও আমি জমি খুঁজছি, কারণ এখানে পোর্ট কাছে, এখানে আমি জমি খুঁজছি, এখানে আমি করব। তাছাড়া আমি বেজার থেকে, মিরসরাই থেকে আমি জমি নিচ্ছি বেজার থেকে, সেখানে আমি বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক করব। এরকম মেজর ইন্ডাস্ট্রিয়াল হাব যেসব জায়গায় আছে, যেমন বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং একটা বিখ্যাত জায়গা, সেখানে রাস্তাঘাটে বসে যে কষ্ট করে আমাদের ব্যবসায়ীরা, আপনার এই লাইট ইঞ্জিনিয়ারিংরা যে কষ্ট করে যে প্রোডাক্ট তৈরি করে, কিন্তু হাই কোয়ালিটি প্রোডাক্ট, এটা দেখে আসলে আপনার খুব খারাপ লাগবে যে কী করলাম এতদিন। সেজন্য সেখানে আমরা 200 একর জমি নিয়ে একটা লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবো, আমরা এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবো আপনার ওই যে নীলফামারী জেলাতে। এইভাবে সারা বাংলাদেশে বিসিক ছড়ায় ছিটা যাবে। আশা করি যে আমি যেভাবে আগাচ্ছি সেভাবে আগেলে আমাদের শিল্পপতিদের শিল্প প্লটের জন্য আর কষ্ট করতে হবে না এবং পরিবেশের যে বিপর্যয় সেটা হবে না। আমি প্রত্যেকটা
500-1000 একরের যেসব ইন্ডাস্ট্রিয়াল পার্ক করব সবগুলোতে সিটিপি থাকবে। সিটিপি থাকলে পরে আমার পরিবেশ পলিউশন হবে না এবং পরিবেশটাও ভালো হবে। সেক্ষেত্রে কি আপনি একটু বলবেন যে প্লাস্টিকের ওনারা কতদিনের মধ্যে জমি হ্যান্ড ওভার করে দিচ্ছেন? হ্যাঁ, আমাদের এটা তো কেমিক্যাল একটা, আর আরও 3টা প্রজেক্ট আমরা নিয়েছি। 50 একর প্লাস্টিক অ্যাসোসিয়েশনের জন্য একটা, তারপর প্রিন্টিংয়ের জন্য একটা 50 একর জমিতে আমরা করব মুন্সিগঞ্জে, আর ইলেকট্রিক্যাল লাইটিং এর জন্য একটা মুন্সিগঞ্জে 50 একর। তা প্লাস্টিক অ্যাসোসিয়েশনের সাথে আমার কথা হয়েছে, কবে নাগাদ ওনারা পাচ্ছে জমি? মানে ওনারা পুরান ঢাকা থেকে না, এটা কেবল প্রজেক্ট হলো, তো প্রজেক্ট বাস্তবায়নকাল 5 বছর, আমার টার্গেট 3 বছরের ভিতরে এটা শেষ করা। আমি এই প্ল্যান নিয়ে এগোচ্ছি আমি। এবং শুধু তাই না, আমি প্লাস্টিক নগরী, ওরা বলছে যে এই জমিতে আমাদের কিছু হবে না। এমন কত একর লাগে আপনাদের? 200 একর, 500 একর, 1000 একর? আমার কাছে আসেন, বসেন, কোথায় জমি চান? আমি এটা করব না। প্রবলেমটা হচ্ছে ল্যান্ডটা অ্যাকোয়ার করতে পারতেছে না গভর্নমেন্ট। যে ল্যান্ড উনি করবেন, যে ল্যান্ডটা ডিমার্কেটেড করা হয়েছে, সেই ল্যান্ডে কিছু ইললিগ্যাল লোকজন আছে, সেটা ওনারা গভর্নমেন্ট অ্যাকোয়ার করতে পারছে না। সরকার যদি তৎপর হয়, এই সমস্যা শেষ। আমরা যে লোকাল ডিসপিউট যেটা ছিল এটা সেটেল হয়ে গেছে, এবং এখন আমরা ক্ষতিপূরণের টাকা ডিসির কাছে চলে গেছে। কাজে প্লাস্টিক, প্রিন্টিং এবং লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, এই 3টা আর কোনো সমস্যা নেই। আমাদের টাকা চলে গেছে, ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেলে আমাদের প্রজেক্টে টাকা আছে, আমরা জুলাই থেকে উন্নয়ন কাজ শুরু করব। দেখি ফোন নেওয়া যায় কিনা। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে? তৌফিক, ময়মনসিংহ জেলা, ত্রিশাল থানা। জি, আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঘটনা হলো কি যে আমাদের দেশে এই যে সব সময় দেখেন এখানে আগুন সেখানে আগুন, কিন্তু আসলে টস কথা সবাই কথা বলে, কিন্তু আসলে কি উদ্যোগ নিতে চা? আমরা তো এই যে ব্যবসা বাণিজ্য করি, আমরা অনেক মানে ভয়ে থাকি, মানে কোনো বলার মতো নাই কাছে। কাজে আমরা এত মাল মানুষ টাকা পয়সা থাকে, তার টাকা সদাই থাকে, তা আমরা তো আমার জানারও কোনো নিরাপত্তা নাই কা। এটা আমরা চাই আর কি আপনার কাছে, যে এটা দ্রুত গতিতে কিভাবে এটা মীমাংসা করা যায় আর কি। জি, ধন্যবাদ আপনাকে। কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, যে যত্র আগুন লেগে যাচ্ছে এবং ব্যবসায়ীরা তাদের ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে? আসলে ফায়ার সেফটির বিষয়টা সম্পূর্ণ ভিন্ন বিষয়। যে আপনার জনজীবনের যে নিরাপত্তা, এটার জন্য আপনার ফায়ারের জন্য যেই প্রিপারেশন নেওয়া দরকার সেটা নিতে হবে, এটাকে স্ট্রেংথেন করতে হবে, এটাকে ইকুইপমেন্ট দিতে হবে, লোক আপনার ট্রেন করতে। এখন এটা কি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? বড় চ্যালেঞ্জ শুধু ব্যবসায়ী না, যে কোনো মানুষ এটা চ্যালেঞ্জ হিসাবে দেখে আপনার। কেননা একটা জীবন যদি আপনার যায়, ইভেন ওয়ান লাইফ ইজ টু মেনি, একটা জীবনও অনেক অনেক মূল্যবান। কাজেই সেই জন্য এই ফায়ারের সংক্রান্ত যে সমস্ত আপনার ইনফ্রাস্ট্রাকচার আছে এটাকে স্ট্রেংথেন করতে হবে। এবং এইটা মানুষের জন্য, যেমন নাকি যদি আপনার যেখানে আগুন লাগে তার হাইড্রেন্ট হলে পরে আপনি তাৎক্ষণিকভাবে পানি দিয়ে করতে পারেন। কোথাও আপনাদের এখানে হাইড্রেন্ট নাই, তার ফলে আপনার বিলম্ব হয়, বিলম্ব হলে পরে লাইফ এবং প্রপার্টি ক্যাজুয়ালিটি হয়। যেটি বলছিল যে যত্র শিল্প কারখানা স্থাপন করা, সেটি না করে যদি যেটি বিসিক করছে বা বেজা করছে বা বেবজা করছে, এভাবে যদি আসলে শিল্পের অগ্রগতি করা হয়, সেটি আসলে একটি দেশের অর্থনীতিকে আরো বেশি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট অনুশাসন আছে যে যত্রতত্র শিল্প করা যাবে না, শিল্প করতে হবে নির্দিষ্ট এলাকার মধ্যে, এবং সেখানে শিল্প স্থাপনের জন্য যে ফ্যাসিলিটিগুলো দরকার। সেই ক্ষেত্রে 2021 এবং 2040 সালের যে আপনাদের কার্যক্রমগুলো আছে, সেখানে কি কি কাজ আপনারা করছেন ভবিষ্যতের জন্য, সেটি যদি আজকে আমাদের অনুষ্ঠানে বলতেন। হ্যাঁ, এখন এটা হচ্ছে যেটা আমি বলছিলাম, সেটা হলো যে ইনভেস্টরদের জন্য নানাবিধ যে সমস্ত সেবাগুলো প্রয়োজন আছে সেই সেবাগুলো দিচ্ছে। জমির প্রয়োজনের বিষয়টা আপনার ইকোনমিক জোন দেখছে, বিসিক দেখছে। আপনার যে পলিসি লেভেলে যে সমস্ত আপনার ইয়েটা দরকার, বিনিয়োগকারীদের যে সমস্ত সেবা দরকার আছে, সেই পলিসি ইমপ্রুভমেন্টের কাজটাতে আমরা এই বিনিয়োগকারীদের পক্ষে, যেটাকে বলে পলিসি অ্যাডভোকেসি করে থাকি। তাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যা, সেটা এনবিআরে হোক, অথবা বিদ্যুতে হোক, অথবা এনার্জিতে হোক, অথবা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে হোক, সেই সমস্ত বিষয়গুলো আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে তুলে ধরছি, যাতে করে তাদের সমস্যাটার আপনার সমাধান হয় এবং তারা যাতে আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে বিনিয়োগ করতে পারে। যেটা বললাম যে সামগ্রিকভাবে আপনার বিনিয়োগটা হয়ে থাকে একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেটের মধ্যে। এই ক্লাইমেটটা দিন দিন আপনার ইমপ্রুভ করতে হয়। যদি আপনি আজকের বাংলাদেশ এবং ভিয়েতনামের সঙ্গে যদি আপনি তুলনা করেন, তাহলে আপনি দেখবেন যে রুলস, রেগুলেশন, প্রসেস, প্রসিডিউর, এইটাতে তারা অনেক আপডেট করেছে। আমাদের রুল রেগুলেশন এখনও আপনার অনেক পুরনো রুল রেগুলেশন রয়ে গেছে, যেগুলো আমরা আপডেট করার কাজে হাত দিয়েছি মাত্র। তো এই কাজগুলো এগিয়ে নিতে হবে। 2 নম্বর কথা হলো যে আপনার ইনফ্রাস্ট্রাকচার। আপনি দেখেন বাংলাদেশের বড় বড় ইনফ্রাস্ট্রাকচারগুলো কিন্তু উঠে আসছে।
আপনার পাওয়ারের সমস্যা গেছে, এনার্জির সমস্যা চলে যাবে কিছুদিন পর, কিন্তু অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, কানেক্টিভিটির সমস্যা, কানেক্টিভিটির ইস্যু, রোড, ট্রান্সপোর্ট, লজিস্টিক্স, এই সমস্ত ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করতে হচ্ছে। আপনার পোর্টের কথা আপনি জানেন যে পোর্ট ফ্যাসিলিটি বিরাট আকারে আপনার ডেভেলপ হচ্ছে। তো এই ডেভেলপমেন্টের কাজটা সামনের দিকে নিয়ে যাওয়া, সেটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার বিডা কাজ করছে। আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি যেহেতু আজকে আসছেন ব্যবসায়ীদের পক্ষ থেকে, সেক্ষেত্রে যেহেতু দুটি প্রতিষ্ঠানই আসলে শিল্পায়নের অগ্রগতি নিয়ে কাজ করছে, আজকে কি চাহিদা আছে তাদের কাছে, যে আর কোন জায়গায় আপনাদের আরেকটু সহযোগিতা করলে শিল্পের বিকাশে? দুটো অর্গানাইজেশনই তা ওনাদের কিছু কাজ আউটসোর্সিং করতে পারেন। একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমরা যখন ভিসা অ্যাপ্লিকেশন করি, আগে তো আমরা এমবাসিতে যাই ভিসা অ্যাপ্লিকেশন করতাম। আমাদের অ্যাপ্লিকেশন এখন আরেকটা কোম্পানি নেয়, তারা ভিসা অ্যাপ্লিকেশনগুলো প্রপারলি অ্যাসেসমেন্ট করে এমবাসিতে ভিসার জন্য পাঠায়। আজকে বিডার চেয়ারম্যান মহোদয় আছেন এখানে। আমি প্রাইভেট সেক্টর, আমি যখন অ্যাপ্লিকেশন করি বিডার কোনো পারমিশনের জন্য, আমার প্রাইভেট সেক্টরে থাকে কি ইভ্যালুয়েশন করার একটা ইচ্ছা থাকে, হয়তো 2টা কাগজ দিলাম না দিয়ে আমি চাই যে পারমিশনটার জন্য পেয়ে যাই। তো এরকম যে থার্ড একটা যদি আউটসোর্সিং করা থাকে, ডাইরেক্টলি আমার বিডাতে কোনো অফিসের সাথে মিট করতে হলো না, সে তা প্রপারলি কাগজ থাকলে ওনার দপ্তরে পাঠিয়ে দিল অথবা ওনার দপ্তরে পাঠিয়ে দিল, তাহলে কাজটা অনেক স্মুথার হয়ে যাবে, ইজিয়ার হয়ে যাবে। এতে যেটা হবে সেটা হলো আরেকটা এজেন্সি চলে আসবে। আমরা যেটা এখন ইন্ট্রোডিউস করেছি, আমরা যেটা একদম মানে কোনো প্রাইভেটই নাই, আপনি আপনার আবেদন ইন্টারনেটে গিয়ে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটা নোটিশ পেয়ে যাবেন যে আপনার এটা আমরা আবেদনটা পেলাম, এতদিনের মধ্যে আপনার এটা জবাব আমরা দেব। যদি না দেন তাহলে কি করবে? যদি না দেয় তাহলে তো আপনার কি বলা যায়, ধরে নেওয়া হবে যে অটোমেটিক্যালি আপনি এটা পেয়েছেন। এই সময়ের মধ্যে না দিলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। না, আবেদন তো করলাম, কিন্তু আমার যখন আপনি অ্যাপ্রুভেল দিবেন, আমার তো মানে অনেক ডকুমেন্ট আপনার লাগে, কিছুটা লাগে। হ্যাঁ, সেই ডকুমেন্টগুলো ধরেন আপনার একজন অফিসার এক্সামিন করে প্রপারলি হয় কিনা, আমি ওনার সাথে মিট করলাম। এই যে আমি চাচ্ছি যে আরেকটা আউটসোর্সিং জিনিসটা করলে হবে কি, তখন প্রপারলি আমি ওনার ব্যাখ্যাটা আমি দেই। ওই যে উনি একটা প্রশ্ন করছিলেন যে ইজ অফ ডুইং বিজনেসে আমাদের অবস্থান হলো 190টা দেশের ভিতরে, কথা ঠিক। ইজ অফ ডুইং বিজনেস এটা নিয়ে আমি বেজাতে কিছু কাজ করেছিলাম। ইজ অফ ডুইংয়ে ওইখানে আপনার 10টা সার্ভিস নিয়ে মাত্র কাজ করে, আর অনস্টপ সার্ভিসে বেজা, বিডা, হাইটেক পার্ক যে অনস্টপের আওতায় যাচ্ছে, এখানে 30টা সার্ভিস নিয়ে কাজ করা হবে। 30টা সার্ভিস যখন আমার অনলাইনে চলে যাবে, এখন তো হয়তো 5-7টা কাছে স্যার বলতে পারবেন অনলাইনে কোটা আছে, সবগুলি সার্ভিস যখন আমার অনলাইনে চলে যাবে, তাহলে কিন্তু ওই যে আমাদের ব্যবসায়ী বাইরের যে অভিযোগ আছে এটা কিন্তু থাকবে না, অটোমেটিক্যালি সব অনলাইনে সবকিছু প্রসেস হয়ে যাবে। জি, আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আমি একটু জানতে চাই যে যেভাবে আসলে বেজা এবং বিডা ইন্ডিভিজুয়াল লিডারশিপে অল্প সময়ের মধ্যে এগিয়ে যাচ্ছে, সেই লিডারশিপ সংকট ছিল বিসিকে, যার কারণে বিসিকে আমরা দেখেছি অনেকটা মুখ থুবড়ে গেছে এবং এটার রিব্র্যান্ডিং প্রয়োজন। তো আপনি 1 মাস হলো জয়েন করেছেন, নতুন লিডারশিপের মাধ্যমে যারা শিল্পায়নের সাথে সংযুক্ত আছেন তারা কি আশা করতে পারেন আপনার কাছে বিসিককে আরো ঢেলে আপনি সুন্দর করে সাজাবেন? আমার মনে হয় যে আমার বিসিক সংশ্লিষ্ট যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, নাসিব, চেম্বার অফ কমার্স, এফবিসিসিআই, ডিসিসিআই, সবার সাথে আমার নিয়মিত কথা হচ্ছে, আমার কাছে আসছেন এবং আমার যে প্ল্যান যেভাবে আমি এগোচ্ছি তারা খুবই সন্তুষ্ট। এভাবে যদি আমি চালাতে পারি, আমার মনে হয় যে বিজনেস কমিউনিটির যে ডিমান্ড বিসিকের উপরে, তাদের যে প্রত্যাশা, এটা পুরোপুরি 100% পূরণ করা সম্ভব হয় বলে বিশ্বাস। 1-2 হলে আমি আমার ক্যাপাসিটি বিল্ড আপের জন্য আমি আমার অফিসও সাজাচ্ছি নতুনভাবে। আমার 6 জন ডাইরেক্টর ডেপুটেশন আছে, একজন অলরেডি ইঞ্জিনিয়ার নিয়ে আসছি, আরও যারা আছে পর্যায়ক্রমে আমি এফিসিয়েন্ট দক্ষ পরিচালক আমি নিয়ে আসবো। আমার পরিকল্পনা আমি যোগাযোগ করছি। এগুলি হয়ে গেলে আমার মনে করে যে বিসিকের যে আপনার স্লো গতি বা মানে গতি কম, এই গতিহীন যে একটা প্রতিষ্ঠান যে একটা দুর্নাম ছিল সেটা আর থাকবে না। এটা ইনশাআল্লাহ আমাদের ব্যবসায়ী মহলরা এটা বিশ্বাস করতে শুরু করেছে। আমরা অনুষ্ঠান শেষ করব, আপনি খুব সংক্ষেপে যদি কিছু বলতে চান। আমি প্রথমে 2 অর্গানাইজেশনের 2জনকে আমি স্বাগত জানাই যে ওনারা যে আসার কথা আমাদের শুনালেন। আমি চাই সবগুলো যেন খুব শিগগিরই বাস্তবায়িত হয়, প্রাইভেট সেক্টর যেন প্রপার ইনভেস্টমেন্ট করতে পারে। আমরা আশা করছি যে বিডা সফলভাবে যে নেতৃত্ব দিচ্ছে, বেজা যে সফলভাবে নেতৃত্ব দিচ্ছে, নতুন নেতৃত্বের মাধ্যমে বিসিক আসলে আমাদের যে শিল্পের অগ্রগতি, সেই শিল্পের অগ্রগতি বিকাশে কাজ করবে এবং বিসিক হবে সেরকম একটি জায়গা যেখানে আসলে শিল্পায়নের সকল রকম ফ্যাসিলিটি দিয়ে শিল্প উদ্যোক্তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আপনাদের 3জনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজকের মতো অলংকার নিকেতন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স। দেখা হবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার দুপুর 12টা 10 মিনিটে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।